আপনিও তাকে করছেন, সেও আপনাকে ভালোবাসে দেখে তো, এটা তো হচ্ছে বিয়ের প্রলোভনা দেখাই তো। আমার বাসায় গেছে উনি কিস্তির উসিলায়, আমার বাসাতেও করতো, তারপরে হ্যাঁ অফিসের কলিগ আছে একজন, উনার বাসাতেও নিয়ে থাকছিল কয়েকবার, মানে বলার কোনো ভাষা নাই। জীবনের চাপ, দায়িত্বের বোঝা, আর সেই বোঝা সামলাতে গিয়ে এক তরুণীর জীবনে নেমে আসে অপ্রত্যাশিত মোড়। একটি ছোট সিদ্ধান্ত, একটি ঋণ, আর সেখান থেকেই শুরু হয় এমন এক গল্পের যা ধীরে ধীরে বদলে দেয় তার পুরো জীবন। আমি এত কষ্ট করে থাকি, সেলাই মেশিনে কাজ করি, কাপড় বিক্রি করি। সীমা একজন সাধারণ তরুণী, জীবনের তাগিদে চাকরি করেন, তবুও পরিবারের আর্থিক অবস্থা সামলাতে হিমশিম খেতে হয়। পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে তিনি একটি এনজিও থেকে ঋণ গ্রহণ করেন, আর সেখান থেকেই শুরু হয় এই ঘটনার পথ চলা। আমি ওনার কাছ থেকে 50,000 টাকা লোন উঠাইছিলাম, মাসে 5,500 টাকা কিস্তি নিত মাসে। আমার বাসায় গেছে উনি কিস্তির উসিলাই, যেহেতু আমার বাসাতে কিস্তি আনার একটা এখতিয়ার আছে, তার কিস্তির উসিলাই যাইতো। আমি যে জায়গায় থাকি ওইটা পুরাটাই তার কেন্দ্র ছিল, ওই পুরাটা কেন্দ্র থেকে সে মানে টাকা কালেকশন করতো, তখন মানে কালেকশন করার পরে পরে আমার বাসার দিকে ওই হয়ে যেত। ঋণের কিস্তি সংগ্রহের জন্য প্রতি মাসে তার বাসায় আসতেন মশিউর নামের একজন এনজিও কর্মী। প্রথমে বিষয়টি ছিল সম্পূর্ণ আনুষ্ঠানিক, কিন্তু সময়ের সাথে সাথে তাদের মধ্যে পরিচয় বাড়তে থাকে। ও আমাকে করতেছে, আমি ওকে করছে, এটা তো স্বাভাবিক হতেই পারে। তো সেও তো আপনাকে ভালোবাসতো আসলে, নাহলে তা ভালো যদি ও বাসা থেকে, ও তো আমার বিয়ের প্রতিশ্রুতি দিছে, তাহলে ও বিয়ে করলো না কেন? সীমার দাবি অনুযায়ী প্রতিদিন সন্ধ্যার দিকে তার বাসায় যেতেন ওই ব্যক্তি। এই নিয়মিত যোগাযোগ থেকেই দুজনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। বিশ্বাস ও নির্ভরতার জায়গা থেকে সম্পর্কটি অন্য রূপ নিতে শুরু করে। সে যেহেতু আমার নানান কথা আমি তার কাছে বিভিন্ন করতো, তখন এটা তো একটা ব্ল্যাকমেলই হয়, তখন আমার বাসাতেও করতো, তারপরে ওই হ্যাঁ অফিসের কলিগ আছে একজন, উনার বাসাতেও নিয়ে থাকছিল কয়েকবার, তারপরে মাইমাসিং ওই যে তাজমহল রোড গাঙ্গিনা পার বলে যে ওখানে নিয়ে গেছিল 2-3 বার হোটেলে। সীমা অভিযোগ করেন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে ভবিষ্যতের স্বপ্ন দেখানো হয়। এই বিশ্বাসের ভিত্তিতেই তাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়। বাবা মাও বলছে যে তুমি ওকে বিয়ে করো, আর নাই তো ওর পিছ ছাইরা দাও। ও কয় আমি বিয়ে করবো, ওর পিছ ছাড়বো না, আপনার মেয়ের ছাড়া বাঁচবো না। এরকম অনেক আছে। দিনের পর দিন এভাবে চলতে থাকে। এদিকে বিয়ের বিষয়টি নিশ্চিত করতে চান সীমা, কিন্তু তার অভিযোগ প্রতিবারই নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যাওয়া হয়। তবুও যোগাযোগ ও সম্পর্ক চলতে থাকে। ও আমার অন্ধ বানাইছে, এর জন্যই তো আমি গেছি। আমার বাসায় গেছে তো না, তারা কখন দিয়েছে? সন্ধ্যার পরে যেত। সন্ধ্যা পরে গেলে কেউ দেখতো না? না, বাসা তো মনে করেন আশেপাশে কেউ ছিল না। এক পর্যায়ে সীমা বিয়ের বিষয়ে চাপ দিলে পরিস্থিতি হঠাৎই বদলে যায়। তার দাবি, এরপর থেকেই মশিউর নামের এই ব্যক্তি যোগাযোগ কমিয়ে দেন এবং একসময় সম্পূর্ণ অদৃশ্য হয়ে যান। ও আমার বিয়ের প্রতিশ্রুতি দিছে, আর আমি ওরে বিয়ে করবো বিদায় দুজনের ইচ্ছাতেই গেছে, কিন্তু আমি তো আমার প্রতিশ্রুতি রাখছি, ওর কাছে বিয়ে করতে চাই। ও আমার বিয়ের প্রতারণা দেখায় যে আমার সাথে মিলামিশা করে, ওখানে সে বলতেছে বিয়ে করবে না। তো ও তো ওর প্রতিশ্রুতি ভঙ্গ করছে, তার মানে সে আমার ব্যবহার করে নষ্ট করে দিল। এমনি তো আমি ডিভোর্স না, এমনি তো আমার জীবন নষ্ট, সে আবার নতুন করে আমার জীবনটা আরো নষ্ট করে দিল কেন? এটা আমি আপনাদের কাছে বিচার চাই। আপনারা মানে বলার কোনো ভাষা নাই। নিজেকে অসহায় মনে করে সীমা শেষ পর্যন্ত আইনের দ্বারস্থ হন। তিনি থানায় অভিযোগ দায়ের করেন। পরে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হলেও ঘটনার সম্পূর্ণ সমাধান হয়নি বলে দাবি তার। ওসি সাহেব তো নিজেই আমার অ্যাভয়েড করে যাচ্ছে। ওসি সাহেবরে বলছি, ওসি সাহেব বলে তুমি তো একটা মামলা করছোই, তোমার অভিযোগ নেওয়া যাবে না। পরে বলছে অভিযোগ নিবেন না, কে অভিযোগ যে কেউ দিতেই পারে, এটা সুষ্ঠু তদন্ত করে সেনা নিবেন। আমি মিথ্যা দিলে মিথ্যাটা তো তদন্ততে বের হবে, আর আমি যদি সত্য করে থাকি ওটাও আপনারা তদন্ত করেন। সীমার অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি জামিনে মুক্ত হয়ে উল্টো তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন। কিস্তির টাকা জমা দেয়নি বলে তিনি অভিযোগ করেন, ফলে পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। ওই জায়গাতে ও মামলা করতে যে আমরা আরো অনেক ধ্বংস হয়েছে। আমি যে এখন আমি 3 বেলার জায়গায় 1 বেলা ভাত খাই না, মানে আমি খালি টেনশনের উপরেই আছি, কখন জানি না তুলে ধরতে হইব। কারণ আমাদের মতো অনেক মেয়ে আছে যারা লাজ শরম লজ্জাতে মুখ খুলে না সমাজের কাছে। বর্তমানে সীমা নিজেকে মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত বলে দাবি করছেন। তিনি মনে করেন সঠিক তদন্ত ছাড়া এই ঘটনার ন্যায় বিচার সম্ভব নয়। সীমার একটাই দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার। তিনি আশা করেন আইন তার জন্য সঠিক সিদ্ধান্ত এনে দেবে। আপনারা আমার পাশে আইসা দাঁড়ান, আপনারা আমার একটা সুষ্ঠু বিচার করেন, আপনারা সমাজের কাছে সুষ্ঠু একটা দাবি নিয়ে দাঁড়ান। আমি আপনাদের বোন,
আমি চাই আপনাদের মাধ্যমে যেন আমি একটা সুষ্ঠু বিচার পাই, এবং আপনারা সাপোর্ট করলে আশা করি আমি একটা সুষ্ঠু সমস্যার সমাধান পাবো। আমি দিন শেষে সংসার করে খেতে চাই, আমার একটা সংসার চাই, আমার আর কিচ্ছু চাওয়া নাই, আমার টাকা পয়সা কোনো কিছু চাই না, আমি একটা সংসার চাই। আপনারা একটা সংসারের ব্যবস্থা করে দেন। বিশেষজ্ঞদের মতে বিশ্বাস ও সম্পর্কের ক্ষেত্রে সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যখন ব্যক্তিগত ও আর্থিক বিষয় একসাথে জড়িয়ে যায়, তখন সিদ্ধান্ত নেওয়ার আগে সতর্ক থাকা খুবই জরুরি। ডিএনএ পরীক্ষা করা হয়েছে, আমারও হয়েছে, ছেলেরও হয়েছে। এখন মানে চার্জশিটটা এখন আসতেছে না, একটু নাকি লেট হবে। আমার আয়ু বললো যে একটু লেট হবে চার্জশিটটা আসতে। আজকে 3-4 মাস হয়ে গেছে, এখনো চার্জশিট আসে না। আমি তো জানি 90 দিনের মধ্যে দিয়ে দেয়। এখন ওখানেও ছেলের পক্ষরা কিছু করছে কিনা আমার জানার বিষয়। ওরা তো অনেক টাকা হলো আমাদের। একটি ভুল বিশ্বাস, একটি অসম্পূর্ণ প্রতিশ্রুতি, আর তার ফল ভোগ করতে হয় পুরো জীবন জুড়ে। এই ঘটনা আমাদের শেখায় বিশ্বাস করার আগে ভেবে দেখা প্রয়োজন। আর যে কোনো সমস্যার ক্ষেত্রে আইন ও সচেতনতার পথই হতে পারে সবচেয়ে নিরাপদ সমাধান। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছেও স্যারের কাছে একটা আবেদন, এই যে আমার মতো এরকম এই যে মশিউর, ও আমাকে মানে বিয়ের প্রলোভন দেখায়, ও আমার সাথে শারীরিক মিলামিশা করে এখন বলে বিয়ে করবে না, সে আনমেরিড। তাহলে জানিয়ে শুনে কেন ম্যারিড মেয়ের কাছে আসছিল? আইসা আমার জীবনটারে ধ্বংস করে দিছে। আজকে আমি সমাজে কোথাও মুখ দেখাইতে নাই। আমি চাই আমার মতো এরকম প্রলোভনে যেন কোনো মেয়ে যেন না পড়ে। বাস্তবের মুখোশ উন্মোচন, এটাই আজকের অবক্ষয়ের গল্প। এমন বাস্তব অবক্ষয়ের গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং পুরো ভিডিও পর্যালোচনা করে আপনার মূল্যবান মতামত তুলে ধরুন কমেন্ট বক্সে। মেয়েকে নিতে চাইছে, সেই জায়গায় মাকে নিয়ে ফোন করছে।